নমস্কার। আজকে বিনিশুতোর পক্ষ থেকে এই যে একটি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, তার শীর্ষ নামটি আমি দিয়েছি স্বপ্ন নিয়ে। আমার সঙ্গে আছে আমারই ছাত্রী শ্রীমতী সোমা মণ্ডল। সেই রবীন্দ্রসঙ্গীতগুলি গাইবে। অবশ্যই অনুষ্ঠানটি একটি বিষয়ভিত্তিক। রবীন্দ্রনাথ আমাদের সমস্ত জীবন জুড়ে আর জীবনকে ছাপিয়েও তার সমস্ত রচনা মাঝে মাঝে মনে হয় তিনি এক জীবনে এত সৃষ্টি করলেন কি করে, যেটা আমরা এক জীবনে পড়েই শেষ করতে পারি না। যেখানে এই ব্যাপ্তির আমরা কোনো কুলকিনারাও পাই না, স্বভাবতই আমাদের কৌতূহল জাগে তার জীবনের এমন কিছু ঘটনা বা বিষয় যেখানে তিনি আমাদের মতোই সাধারণ মানুষ, আমাদের মতোই রোজকার দৈনন্দিন জীবন তার আবর্তিত হয়। রবীন্দ্র জীবনের নানা এরকম কৌতূহলোদ্দীপক বেশ কিছু ঘটনা আমাদের শুনিয়েছেন রবীন্দ্র গবেষক শ্রী অমিত্রসূদন ভট্টাচার্য। আজকের এই অনুষ্ঠানটা একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের স্বপ্ন দর্শন। হ্যাঁ, তিনিও কিন্তু আপনাদের মতোই স্বপ্ন দেখতেন। শুধু দেখতেন তাই নয়, সেই সব স্বপ্নের কথা তিনি নানা চিঠিতে, নানা ডায়েরিতে নানানভাবে উল্লেখ করে গেছেন এবং তার অনেক নাটক, কবিতাও তিনি স্বপ্নলব্ধ বলে উল্লেখ করেছেন। তো এই রকম তার স্বপ্নে দেখা কিছু ঘটনা আর স্বপ্ন বিষয়ক কিছু গান নিয়ে আমাদের এই সংকলনটা। তো সেই গানগুলো কিন্তু ওই স্বপ্ন দেখেই যে লিখেছেন এমন নয়, হয়তো অন্য কোনো গানের কথাও উল্লেখ করব বা কবিতার কথা। তবে এই সব রবীন্দ্রসঙ্গীতগুলোতেও স্বপ্ন এসেছে। আর একটা কথা, আজকের অনুষ্ঠানের যাবতীয় তথ্যসূত্র কিন্তু শ্রী অমিত্রসূদন ভট্টাচার্যের স্বপ্ন সত্য রবীন্দ্রনাথ এই বইটি থেকে নেওয়া। জাগার দায়িত্ব আছে, কাজ নিয়ে তাই ওঠা পড়া, ঘুমের তো দায় নেই, এলোমেলো স্বপ্ন দিয়ে গড়া, মনের স্বপ্নের ধাত চাপা থাকে কাজের শাসনে, বসিতে পায় না ছুটি স্বরাজ আসনে, যেমনই সে পায় ছাড়া খেয়ালে খেয়ালে করে ভিড়, স্বপ্ন দিয়ে রচে যেন রুক্কু পাখির কোন নীড়, আপনার মাঝে তাই পেতেছি প্রমাণ, স্বপ্নের এ পাগলামি বিশ্বের আদিম উপাদান, তাহারে দমনে রাখে ধ্রুব করে সৃষ্টির প্রণালী, কর্তৃত্ব প্রচণ্ড বলশালী, শিল্পের নৈপুণ্য এই উদ্দামেরে শৃঙ্খলিত করা, অধরাকে ধরা। স্বপন পারের ডাক শুনেছে জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। বিশ্ব
পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারে আকাশ ভরে ওঠে। চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারে আকাশ ভরে ওঠে। খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, যে জন গেছে নাবি। খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, যে জন গেছে নাবি। সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবে স্বপন পারের ডাক শুনেছে। জেগে তাই তো ভাবে কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবে স্বপন পারের ডাক শুনেছে। স্বপন পারের ডাক শুনেছি, এই যে গানটি শুনলেন, এই বিচিত্র পর্যায়ের গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন তার ৬৬ বছর বয়সে। স্বপ্ন শিরোনামে গানটি প্রথম প্রকাশিত হয়। এই স্বপ্নলোকের চাবি তো সত্যি আমাদের কাছে অধরাই থাকে, আমরা কেউ কোনোদিন খুঁজে পাই না। এই গানে একটি লাইন আছে, চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে। রবীন্দ্রনাথের গানে ও কবিতায় পাওয়ার চেয়ে না পাওয়ার আকুলতাই যেন অনেক বড় হয়ে উঠেছে। যা কিছু অধরা, যা কিছু অছোঁয়া, যা কিছু রহস্যময়, তাই দূরত্বের সীমানায় অলৌকিক হয়ে ওঠে, ঠিক স্বপ্নের মতন। যার চাবিকাঠিটা হারিয়ে যাওয়াই বোধহয় অভিপ্রেত, নইলে যে স্বপ্নটা বাস্তবই হয়ে যেত। রবীন্দ্রনাথ তার একটি কবিতায় বলেছিলেন, আমি বলি স্বপ্ন যাহা তার চেয়ে কি সত্য আছে, যে তুমি মোর দূরের মানুষ, সে তুমি মোর কাছের কাছে। সেই তুমি আর নও তো বাঁধন, স্বপ্নরূপে মুক্তি সাধন। ফুলের সাথে তারার সাথে তোমার সাথে সেথায় বেলা। স্বপ্নের এই সেই তুমি কে জানতে কার না কৌতূহল হয়। আমাদের খুব জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের মতো মহামানবটি সত্যি আমার আপনার মতো তিমির নিবিড় রাতে গহন ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখতেন, দেখলে তার কি স্বপ্ন দেখতেন, বা তার নিশার স্বপনে কে কে এসে মিলিত হয়েছেন তার সঙ্গে। তিনি কি শুধু কৈশোরে আর যৌবনে বেশি স্বপ্ন দেখতেন, নাকি বৃদ্ধ বয়সেও স্বপন পারে তার ডাক পড়ত? তিনি কি শুধু মধুর রসেরই স্বপ্ন দেখতেন, নাকি অনেক সময় ভয়ানক রোমহর্ষক ঘটনা স্বপ্নে দেখে মাঝরাতে উঠে বসতেন বিছানাতে স্বপন থেকে জেগে? স্বপ্নগুলি তার সৃষ্টিকর্মের মতো সৃষ্টিকর্মের উপরে আদৌ কোনো প্রভাব ফেলেছিল কিনা? একথা সত্যি যে পৃথিবীর অনেক বিখ্যাত কবির মতো তিনিও আগের রাতে দেখা স্বপ্ন যে পরের দিন সকালেই কবিতায় প্রকাশ করেছেন, তা তার কবিতার অন্তর্গত নানা ছত্র থেকে স্পষ্ট অনুমান করা যায়। আমি কেবলি স্বপ্ন করেছি ভবন বাতাসে আমি, তাই আকাশ কুসুম করেন চয়ন হতাশে আমি কেবলি
আমি। বিচিত্র পর্যায়ের এই গানটি শিলাইদহ থেকে সাজাদপুর যাবার রাস্তায় ধলেশ্বরী নদীতে রচিত হয়। আর এই গানটি কল্পনা কাব্যগ্রন্থের কাল্পনিক শিরোনামের কবিতা। গানটি কবির ৩৬ বছর বয়সের রচনা। মানুষের সব স্বপ্ন তো সত্যি হয় না, কেমন যেন একটা হতাশার সুর গানটিতে ধরা পড়েছে। আর সে হতাশাও স্বপ্ন আর রূঢ় বাস্তবের ফারাকটুকুর জন্যই। রবীন্দ্রনাথ তাঁর মা সারদা দেবীকে স্বপ্নে দেখেছিলেন ১৯০৮ খ্রিস্টাব্দে রাত্রে শান্তিনিকেতনে। পরের দিনই শান্তিনিকেতন মন্দিরে যে ভাষণ তিনি দেন, সেখানে প্রসঙ্গক্রমে পূর্ব রাত্রে দেখা স্বপ্নের উল্লেখ করে তিনি বলেন, আমার একটি স্বপ্নের কথা বলি। আমি নিতান্ত বাল্যকালে মাতৃহীন। আমার বড় বয়সের জীবনে মার অধিষ্ঠান ছিল না। কাল রাত্রে স্বপ্ন দেখলাম আমি যেন বাল্যকালেই রয়ে গেছি। গঙ্গাধারের বাগান বাড়িতে মা একটি ঘরে বসে রয়েছেন। মা আছেন তো আছেন,
তার আবির্ভাব তো সকল সময়ে চেতনাকে অধিকার করে থাকে না। আমিও মাতার প্রতি মন না দিয়ে তার ঘরের পাশ দিয়ে চলে গেলুম। বারান্দায় গিয়ে এক মুহূর্তে আমার হঠাৎ কি হলো জানি নে, আমার মনে এই কথাটা জেগে উঠল যে মা আছেন। তখনই তার ঘরে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করলাম। তিনি আমার হাত ধরে আমাকে বললেন, তুমি এসেছো? এইখানেই স্বপ্ন ভেঙে গেল। রবীন্দ্রনাথ যখন এই স্বপ্ন দেখেছিলেন তখন তিনি ছিলেন গীতাঞ্জলির কবিতা রচনায় আত্মমগ্ন। সম্ভবত এই স্বপ্নটি দেখার পরই গীতাঞ্জলির 14 নম্বর কবিতাটি লেখেন। জননী তোমার করুণ চরণখানি, হেরিনু আজি এ অরুণ কিরণ রূপে। ঘুমে নয়ন চুমে স্বপ্ন
3টি গান শুনলেন, প্রত্যেকটি বিচিত্র পর্যায়ে। এই গানটিও বিচিত্র পর্যায়েরই ছিল। রবীন্দ্রনাথের 64 বছর বয়সের লেখা এটি, বৈকালী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। শব্দে স্পর্শ, গন্ধ, শব্দ সব মিলিয়ে এই গানটিতে যেন একটা স্বপ্নীল মায়াময়তা সৃষ্টি করেছে। কবিতায় মাকে স্বপ্নের আরেকটি দীর্ঘ বর্ণনা কবি দিয়েছেন শিশু ভোলানাথের পথহারা কবিতায়। সেখানে পথ চলা ও পথ হারানো সবই ঘুমের মধ্যে স্বপ্নে ঘটেছে। ফুরোয় না পথ ভাবছি আমি, ফিরব কেমন করে, সামনে দেখি কিসের ছায়া, ডেকে বলি শেয়াল ভায়া, মায়ের গায়ের পথ তোরা কেউ দেখিয়ে দে না মোরে, কয় না কিছুই চুপটি করে কেবল মাথা নাড়ে, সিঙ্গি মামা কোথা থেকে হঠাৎ কখন এসে ডেকে, কে জানে মা হালুম করে পড়লো যে কার ঘাড়ে, বল দেখি তুই কেমন করে ফিরে পেলেম মাকে, কেউ জানে না কেমন করে কানে কানে বলবো তোরে, যেমনি স্বপন ভেঙে গেল সিঙ্গি মামার ডাক। 1890 সাল। রবীন্দ্রনাথের বয়স তখনও 30-এর কোঠায় পৌঁছয়নি। 2টি সন্তানের জনক। বিবাহের পূর্বে বিদেশ গেলেও পুত্র, কন্যা ও স্ত্রীকে দেশে রেখে এই প্রথম তার বিদেশ যাত্রা। তখন বাড়ির জন্য, পরিবারের জন্য তার আবেগ ছিল স্বভাবতই অনেক বেশি। জাহাজ চলেছে বিলাতের পথে সমুদ্রের উপর দিয়ে, এদিকে কবির মন পড়ে রয়েছে বাংলার মাটিতে, কলকাতায় জোড়াসাঁকোর আপন গৃহকোণে। জাহাজ থেকে 25শে অগাস্ট তারিখে শ্রী মৃণালিনী দেবীকে লিখছেন, ভাই ছুটি, রবিবার দিন রাত্রে আমার ঠিক মনে হলো আমার আত্মাটা শরীর ছেড়ে বেরিয়ে জোড়াসাঁকোয় গেছে। একটা বড় খাটে একধারে তুমি শুয়ে রয়েছ, আর তোমার পাশে বেলি খোকা শুয়ে। আমি তোমাকে একটু আধটু আদর করলুম আর বললুম, ছোট বউ মনে রেখো, আজ রবিবার রাত্রিরে শরীর ছেড়ে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে গেলুম। বিলেত থেকে ফিরে গিয়ে জিজ্ঞাসা করব তুমি আমাকে দেখতে পেয়েছিলে কিনা। তারপর বেলি খোকাকে হাম দিয়ে ফিরে চলে এলো। সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গগন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হইল, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে, স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে, স্বপ্ন দোসর সাথে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গগন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। দেহের সীমা গেল পারায়ে, আমার
দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্ত্র রবে গেল হারায়ে আমার দেহের সীমা। মিলে গেল কুঞ্জ বিথির সিক্ত যুথির গন্ধে মত্ত হাওয়ার ছন্দে। মেঘে মেঘে তড়িৎ শিখার ভুজঙ্গ প্রয়াতে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, যখন বৃষ্টি নামলো দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে। প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে। যখন বৃষ্টি নামলো। এই গানটি প্রকৃতি পর্যায়ে বর্ষার গান, ৭৬ বছর বয়সের রচনা। বোঝাই যায় এই গানের অনুভূতি অনেক গভীর এবং এমন একটি অনুভূতির কথা রবীন্দ্রনাথ এই গানে ব্যক্ত করেছেন বলে মনে হয় সেটা কিছুটা আধ্যাত্মিক। একটা লাইন রয়েছে, আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্ন দোসর সাথে সেদিন তিমির নিবিড় রাতে। দেহ থেকে দেহাতীত হওয়ার গল্প শুনিয়েছেন তিনি এই গানে বর্ষার রাতের যে নিবিড় সৌন্দর্য তাকে অনুষঙ্গ করে। স্বপ্ন স্বরূপ স্বপ্ন দোসরের সঙ্গে মিলিত হয়। হয়তোবা আমার দ্বিখণ্ডিত সত্তাই পূর্ণ সত্তাকে লাভ করে চেতনার সঙ্গে একীভূত হয়ে। পত্নী মৃণালিনী দেবী তখন পুত্রকন্যা নিয়ে শিলাইদহে, আর রবীন্দ্রনাথ তখন কর্মোপলক্ষে কলকাতায়। সময়টা হলো ১৯০০ সালের ডিসেম্বর মাস। স্ত্রীকে লিখছেন, ভাই ছুটি, কাল রাত্রে প্রায় সমস্ত রাত ধরে স্বপ্ন দেখেছি যে তুমি আমার উপর রাগ করে আছো এবং কী সব নিয়ে আমাকে বকছো। যখন স্বপ্ন বই নয় তখন সুস্বপ্ন দেখলেই হয়। সংসারে জাগ্রত অবস্থায় সত্যকার ঝঞ্ঝাট অনেক আছে, আবার মিথ্যাও যদি অলিক ঝঞ্ঝাট বহন করে আনে তাহলে তো আর পারা যায় না। সেই স্বপ্নের রেশ নিয়ে আজ সকালেও মনটা কীরকম খারাপ হয়েছিল। রবীন্দ্রনাথের তৎকালীন মানসিক অবস্থার সঙ্গে এই স্বপ্ন দেখা খুবই সঙ্গতিপূর্ণ। এই পর্বে স্ত্রীকে লেখা চিঠিগুলির মধ্যে কবি জীবনের অন্তর্লীন সংগ্রামের একটি ছবি পাওয়া যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখছেন, মৃণালিনী দেবীর মধ্যে এমন একটি নিষ্পৃহ আবেগহীনতা ছিল যাহা কবিকে পীড়িত করিত। শিক্ষায়, সংস্কৃতিতে, মনুষ্যিতায় উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। কলিকাতার সমাজ ও সংসার হইতে দূরে নির্জনে শিলাইদহ নির্বাসিতভাবে বাসকে মৃণালিনী দেবী সম্পূর্ণ প্রসন্ন চিত্তে গ্রহণ করিতে পারেন নাই এবং কলিকাতায় কবিও তাহার সমস্ত শক্তিকে কবরিত করিতে প্রস্তুত ছিলেন না। এই সময়ের সাময়িক অশান্তিরই প্রতিফলন ঘটেছে সারা রাত ধরে দেখা বিক্ষুব্ধ স্বপ্নে। পরের দিন সকালে যে স্বপ্নের রেশে তার মনটা খারাপ হয়ে থাকে, সেই সকালে নাবার ঘরে দুটো নৈবেদ্যর কবিতা লিখতে পেরেছিলেন বলে তিনি স্ত্রীকে জানান। সম্ভবত তার একটি সংসার যবে মনো কেড়ে লয় জাগে না যখন প্রাণ। জাহাজ থেকে স্ত্রীকে লেখা আরেকটি চিঠিতে কবি লিখছেন, আমাদের জাহাজে দুটো তিনটে ছোট ছোট মেয়ে আছে, তাদের মা মরে গেছে, বাপের সঙ্গে বিলেত যাচ্ছে। বেচারাদের দেখে আমার বড় মায়া করে। তাদের বাপটা সর্বদা
তাদের কাছে কাছে নিয়ে বেড়াচ্ছে, ভালো করে কাপড় চোপড় পরাতে পারে না, জানে না কীরকম করে কি করতে হয়। তাদের দেখে আমার নিজের বাচ্চাদের মনে পড়ে। কাল রাত্রিরে বেলিটাকে স্বপ্নে দেখেছিলাম। সে যেন স্টিমারে এসেছে, তাকে এমনি চমৎকার ভালো দেখাচ্ছে, সে আর কি বলবো। যে 4 বছরের শিশুকন্যাকে কবি স্বপ্নে দেখেছিলেন, সে হলো তার সবচেয়ে আদরের কন্যা বেলা। রথীন্দ্রনাথ পরবর্তীকালে পিতৃস্মৃতিতে লিখেছিলেন, আর সব ছেলে মেয়েদের চেয়ে বাবা দিদিকে বেশি ভালোবাসতেন। সে যে পাশে সে বসেছিল, তবু জাগেনি। সে যে পাশে সে বসেছিল, কি ঘুম তোরে পেয়েছিল, অত ভাগিনী। সে যে পাশে সে বসেছিল। এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে। এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে। স্বপন মাঝে বাজে গেল, গভীর রাগিনী। সে যে পাশে সে বসেছিল। জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া, গন্ধ তাহার ভেসে বেড়ায় আধার ভরিয়া। জেগে দেখি দক্ষিণ হাওয়া পাগল করিয়া, গন্ধ তাহার ভেসে বেড়ায় আধার ভরিয়া। কেন আমার রজনী যায় কাছে পেয়ে, কাছে না পায়। কেন আমার রজনী যায় কাছে পেয়ে, কাছে না পায়। কেন তার মালার পরশ বুকে লাগেনি। সে যে পাশে সে বসেছিল, তবু জাগেনি। সে যে পাশে সে বসেছিল, কি ঘুম তোরে পেয়েছিল, অত ভাগিনী। সে যে পাশে সে বসেছিল। গানটি ছিল প্রেম পর্যায়ের, কবির 48 বছর বয়সের রচনা। এটি কিন্তু গীতাঞ্জলির গান। এবার একটু মজার কথায় আসে।
কলকাতা শহর, সেন্ট জেভিয়ার্স কলেজ, জোড়াসাঁকোর বাড়ি, বিকট দর্শন একদল লোক, সব কিছু নিয়ে রবীন্দ্রনাথ একটা ভয়ঙ্কর অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন 1891 সালের জুন মাসে সাজাদপুরে। স্বপ্ন দেখার পরদিনই ভাইঝি ইন্দিরা দেবীকে একটা চিঠিতে সেই স্বপ্নের বিবরণ দিচ্ছেন। কাল রাত্রিরে ভারী একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। সমস্ত কলকাতা শহরটা যেন মহা একটা ভীষণ অথচ আশ্চর্য ভারের দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। বাড়ি ঘর সমস্তই একটা অন্ধকার কালো কুয়াশার ভিতর থেকে দেখা যাচ্ছে এবং তার ভেতর তুমুল কি একটা কাণ্ড চলছে। আমি একটা ভাড়াটে গাড়ি করে পার্ক স্ট্রিটের ভিতর দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলুম সেন্ট জেভিয়ার্স কলেজটা দেখতে দেখতে হু হু করে বেড়ে উঠছে। সেই অন্ধকার কুয়াশার মধ্যে অসম্ভব উঁচু হয়ে উঠেছে। যে কলকাতা শহরটাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ রাত্রিরে এই অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নর প্রতিচ্ছবি কবি সহজ পাঠের দ্বিতীয় ভাগে লিপিবদ্ধ করে গেছেন। আমরা সবাই চিনি সেই কবিতাটিকে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধুপধাপ, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো, কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। একটি স্বপ্নলব্ধ কবিতার কথা বলি। 1892 সালের 2রা জুলাই সাজাদপুরে রবীন্দ্রনাথ একটি নতুন রকম স্বপ্ন দেখেন। 3রা জুলাই ইন্দিরা দেবীকে চিঠিতে সেই স্বপ্নের কাহিনী বলতে গিয়ে তিনি লেখেন, কাল রাত্রিরে আমি বেশ একটা নতুন রকমের স্বপ্ন দেখেছি। যেন কোথায় এক জায়গায় লেফটেন্যান্ট গভর্নর এসেছে এবং তার অভ্যর্থনা উপলক্ষে উৎসব হচ্ছে। অন্যান্য নানা রকম আমোদের মধ্যে একটা তাম্বুতে একজন বিখ্যাত বুড়ো গাইয়ে গান গাচ্ছে। আমি সে তাম্বুর ভিতরে বসে নেই, কিন্তু বাইরে থেকে সমস্ত শুনতে পাচ্ছি। গাইয়েটা একটা বড় রকম ইমন কল্যাণ গান গাচ্ছিল। গাইতে গাইতে হঠাৎ এক জায়গায় সে ভুলে গেল। দুবার সেটা ফিরে ফিরে মনে করবার চেষ্টা করলে, তারপর তৃতীয়বারের বার নিরাশ হয়ে তার কথাগুলো ছেড়ে দিয়ে অমনি কেবল সুরটা ভেজে যেতে যেতে হঠাৎ তার সুরটা কেমন করে কান্নায় পরিবর্তিত হয়ে গেল। সবাই মনে করছিল সে গান গাচ্ছে, হঠাৎ দেখলে সে কান্না। পাছে শ্রোতাদের মধ্যে এমন ঢের লোক থাকে যারা এই গায়কের হঠাৎ এই শোকোচ্ছ্বাস ভারী অদ্ভুত বলে মনে করে। এর যথার্থ মর্মটুকু না বুঝতে পেরে লোকটার উপর আধা বিরক্তি আধা পরিহাস প্রকাশ করে। আমার ইচ্ছে করছিল কোনো রকমে তাকে আড়াল করে রাখতে। এই স্বপ্নে পাওয়া কাহিনীটিকেই রবীন্দ্রনাথ কাব্যে রূপায়িত করেন স্বপ্নে দেখার 5 দিন পরে, 7ই জুলাই 1892 খ্রিস্টাব্দে। সাধনা পত্রিকায় কবিতাটি সভাভঙ্গ শিরোনামে প্রকাশিত হয়। পরে কবিতাটির অপরিবর্তিত পাঠ গানভঙ্গ এই শীর্ষ নামে গ্রন্থভুক্ত হয়। স্বপ্নের গাইয়ে ইমন কল্যাণ সুরে গান ধরেছিল। কবিতায় বৃদ্ধ বরজলালও ধরিল নত শিরে নয়ন মুদি ইমন কল্যাণ সুর। স্বপ্নের গায়কের মতো বরজলালও গান গাইতে গাইতে হঠাৎ গানের পদ ভুলে যায়। গানের এক পদ মনের ভ্রমে হারায় গেল কি করিয়া, আবার তাড়াতাড়ি ফিরিয়া গাহে লইতে চাহে সুধারিয়া। রবীন্দ্রনাথের আরও 2টি বিখ্যাত রচনাকে তিনি স্বপ্নলব্ধ বলে উল্লেখ করেছেন। একটি হল উপন্যাস রাজর্ষি, অন্যটি হল নাটক মালিনী। চলন্ত ট্রেনের এক রাত্রে স্বপ্নে কিভাবে রাজর্ষির কাহিনী পেয়েছিলেন তা জীবন স্মৃতিতে কবি এইভাবে বর্ণনা করেছেন। স্বপ্ন দেখিলাম কোনো এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্যন্ত করুণ ব্যাকুলতার সঙ্গে তার বাপকে জিজ্ঞাসা করিতেছে, বাবা এ কি,
এ যে রক্ত। বালিকার এই কাতরতায় তাহার বাপ অন্তরে ব্যথিত হইয়া অথচ বাহিরে রাগের ভান করিয়া কোনো মতে তার প্রশ্নটা চাপা দিতে চেষ্টা করিতেছে। জাগিয়া উঠিয়াই মনে হইল এটি আমার স্বপ্নলব্ধ গল্প। রবীন্দ্র রচনা বলিতে মালিনীর সূচনায় কবি তাঁর দেখা আরেকটি স্বপ্নের বিবরণ দিয়েছেন। মালিনী নাটিকাটির উৎপত্তির একটি বিশেষ ইতিহাস আছে। সে স্বপ্ন ঘটিত। তখন ছিলুম লন্ডনে। স্বপ্ন দেখলুম যেন আমার সামনে একটা নাটকের অভিনয় হচ্ছে। বিষয়টা একটা বিদ্রোহের চক্রান্ত। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু কর্তব্যবোধে সেটা ফাঁস করে দিয়েছেন রাজার কাছে। বিদ্রোহী বন্দী হয়ে এলেন রাজার সামনে। মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছে পূর্ণ করবার জন্য তার বন্ধুকে যেই তার কাছে এনে দেওয়া হলো, দুই হাতে শিকল তার মাথায় মেরে বন্ধুকে দিলেন ভূমিসাৎ করে। জেগে উঠে যেটা আমাকে আশ্চর্য ঠেকল সেটা হচ্ছে এই যে আমার মনের এক ভাগ নিশ্চেষ্ট শ্রোতা মাত্র, অন্য ভাগ বুনে চলেছে একটা নাটক। সেই নাটকই মালিনী। স্বপনে দোহে ছিল কি মোহে জাগার বেলা
যাবার আগে শেষ কথাটি বলো, বলো স্বপনে দোহে ছিল কি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো, বলো স্বপনে দোহে ছিল কি মোহে জাগার বেলা হলো। এক্ষুনি যে গানটি শুনলেন সেটি রবীন্দ্রনাথের ৬৮ বছর বয়সের রচনা। এটি প্রবাসী এবং বিচিত্রা দুটি পত্রিকাতেই বিদায় ক্ষণে এই শিরোনামে প্রকাশিত হয়েছিল। ১৮৯৬ সালে মার্চ মাসে লেখা চৈতালি কাব্যের স্বপ্ন শীর্ষক কবিতাটি যে কবি স্বপ্ন দেখেই লিখেছিলেন তা কবিতাটি পড়ে মনে হয়। কাল রাতে দেখিনু স্বপন, দেবতা আশিস মম শিয়রে সে বসি মম, মুখে রাখি করুণ নয়ন, কোমল অঙ্গুলি শিরে বুলাইছে ধীরে ধীরে, সুধা মাখা প্রিয় পরশন। কাল রাতে হেরিনু স্বপন, হেরি সেই মুখপানে বেদনা ভরিল প্রাণে, দুই চক্ষু জলে ছলছলি, বুক ভরা অভিমান, আলোড়িয়া মর্মস্থান, কণ্ঠে যেন উঠিল উছলি। সে শুধু আকুল চোখে নীরব গভীর শোকে শুধাইল, কি হয়েছে তোর? কি বলিতে গিয়ে প্রাণ ফেটে হলো শতখান, তখনই ভাঙিল ঘুমঘোর। অন্ধকার নিশীথে কবির শিয়রে এসে যে বসেছিল সেই রহস্যময়ী সের প্রতি আমাদের সকলের প্রশ্ন, কে তুমি? স্বপ্নে গভীর রাত্রে কবির শিয়রে যে এসে বসেছিল সেই কি গানের স্বপ্নে কবির দরজায় এসে ঘা দেয়? স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার দ্বারে, হায় স্বপ্নে আমার মনে হলো আমি জাগে নাই, জাগে নাই গো, তুমি মিলালে অন্ধকারে, হায় স্বপ্নে আমার মনে হলো
গানটি বর্ষার গান, ৭৮ বছর বয়সের লেখা। এই গানটি অবলম্বনে রবীন্দ্রনাথ সানাই কাব্যগ্রন্থের আধো জাগা শিরোনামের কবিতাটি রচনা করেন। আপনারা জানেন রবীন্দ্রনাথ যেমন কবিতা থেকেও গীতি রূপ দিয়ে গান রচনা করেছেন, আবার গান থেকেও কবিতা রচনা করেছেন। এটি হচ্ছে দ্বিতীয়টির উদাহরণ। এই গানটি আর আগে যে বেশ কিছু আগে একটি গান শুনেছেন, আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ওপরে, এই দুটো গান আমার মনে হয় কিছুটা ভাবের অনুষঙ্গে মিলে যায়। দুটি সুষুপ্তির অন্তর্জগতের মধ্যে যেন গভীর চৈতন্যের আত্মপরিচয় ঘটায়। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনেরও আসে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এই স্বপ্ন স্বরূপিণীকে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে খুঁজেছিলেন, পাননি। কখনো তিনি স্বপ্ন স্বরূপিণী, কখনো তিনি মানসী প্রতিমা। তিনি বারবার তার জীবনে অধরা মাধুরী হয়েই থেকে গেছেন, শুধু তাকে গানে বা ছন্দে হয়তো কিছুটা ধরতে পেরেছেন। বারবার তার গানে সেই আকুতি ফিরে এসেছে। চৈত্র রাতের বেলায় না হয় এক প্রহরের খেলায়, আমার স্বপন স্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল। অনেক গানে বলেছেন, যে ছিল আমার স্বপনচারিণী, তারে বুঝিতে পারিনি। আসলে তাকে তিনি আপন মনের মাধুরী মিশায় রচনা করেছেন, সে কিন্তু বাস্তব নয়, তাকে পাওয়া হয় না। রবীন্দ্রনাথেরই কথা থেকে জানতে পারি, তিনি একবার মাত্র তার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে স্বপ্নে দেখেছিলেন। মৈত্রেয়ী দেবী রচিত মঙ্পুতে রবীন্দ্রনাথ বইতে কবি বলছেন, মাত্র একবার নতুন বৌঠানকে স্বপ্নে দেখেছিলাম। যেন তিনি নীরবে এসে দাঁড়ালেন ঘরের মাঝখানে। আমি বললুম, তুমি কেন এলে? এখানে তো তোমাকে আর কেউ চায় না। স্বপন লোকের বিদেশে কে যেন এলে, কে স্বপন লোকের বিদেশে কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যেন এলে।
স্বপন লোকের বিদেশিনী এই গানটি কবির 61 বছর বয়সের রচনা। গীতবিতান 3য় খণ্ডের প্রেম ও প্রকৃতি বিভাগের গান এটি। গানটি অনেক দিনের মনের মানুষ এই গানটির রূপান্তরিত পাঠ। দিনে হই একমতো, রাতে হই আর, রাতে যে স্বপন দেখি, মনে কি যে তার। এই প্রশ্নের উত্তর ফ্রয়েড থেকে শুরু করে কতজনই না দিতে চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথও তার মতো করে উত্তর খুঁজতে চেষ্টা করেছেন। পূরবী কাব্যগ্রন্থের একটি কবিতা মনে পড়ছে। তোমায় আমি দেখি নাকো, শুধু তোমার স্বপ্ন দেখি, তুমি আমায় বারে বারে শুধাও, ওগো সত্য সে কি? কি জানি গো, হয়তো বুঝি তোমার মাঝে কেবল খুঁজি, এই জনমের রূপের তলে আর জনমের ভাবের স্মৃতি। এই কুলেতে ডাকি যখন সাড়া যে দাও সেই ওপারে, পরশ তোমার ছাড়িয়ে কায়া, বাজে মায়ায় বিনার তারে। হয়তো হবে সত্য তাই, হয়তো তোমার স্বপন আমার আপন মনের মত্ততাই। নারী সত্তা বা মানসিক কল্পনার একটি অপূর্ব উদাহরণ আমরা নিরুদ্দেশ যাত্রা কবিতায় পাই। এটি সোনার তরী কাব্যগ্রন্থের একেবারে শেষ কবিতা। সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতা, সেই কবিতার নামও সোনার তরী। সেই তরণীতে কবি নিজে উঠতে পারেননি, কেননা সেখানে এই মহাকালের তরণী, সেটা সংসার রূপ তরণী, মহাকালের তরণী কিন্তু ব্যক্তি বিশেষকে স্থান দেয় না, তার কীর্তি বা কর্মই সেখানে সঞ্চিত হয়ে থাকে। কিন্তু একদম শেষ কবিতাতে কবি যেন সেই তরণীতে উঠতে পেরেছেন এবং তিনি অসীমের পথে যাত্রা করেছেন। আর সেই অনন্ত সাগর মাঝে যখন তিনি তরী ভাসিয়েছেন, সেই তরণীর মাঝেই কিন্তু অসীম রহস্যময়ী এক সত্তা, এবং সে কিন্তু নারী রূপিণী, এবং সে নির্বাক। স্বপ্ন, কল্পনা আর সেই রহস্যময়ী সত্তা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর একটা গানেও, অনেক গানেই তিনি এই রহস্যময়ী স্বপন তরীর নিয়ে হদিশ রেখেছেন। মোর স্বপন তরীর কে নে তুই, কে নে মোর, লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গে, তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে চাও, দাও হাসিতে মোর পরাণছে, মোর স্বপন তরীর কে নে তুই। কবির ৭৭ বছর বয়সের একটি রচনা শুনুন। স্মৃতির
1912 সালে কবি যখন সুদূর মার্কিন মুলুকে ছিলেন, তখন 6ই পৌষ রাত্রে স্বপ্নের পর্দায় দেখলেন শান্তিনিকেতনের 7ই পৌষের উৎসব। অজিত কুমার চক্রবর্তীকে চিঠিতে তিনি লিখছেন, আজ 7ই পৌষ। কাল সন্ধ্যার সময় যখন একলা আমার ঘরে আলো জ্বালিয়ে বসলুম, আমার বুকের মধ্যে এমন একটা বেদনাবোধ হতে লাগলো, সে আমি বলতে পারিনি। আমার মনে পড়ল ঠিক সেই সময় তোমাদের ভোরের বেলার উৎসব আরম্ভ হয়েছে, কেননা এখানকার সঙ্গে তোমাদের সময় প্রায় 12 ঘন্টা তফাৎ। স্বপ্ন দেখলুম তোমাদের সকালবেলাকার উৎসব আরম্ভ হয়েছে, আমি যেন এখান থেকে সেখানে গিয়ে পৌঁছেছি, কিন্তু কেউ জানে না। তুমি যখন গান গাচ্ছ, জাগো সকলে অমৃতের অধিকারী, আমি মন্দিরের উত্তরের বারান্দা গিয়ে আস্তে আস্তে ছায়া মতো যাচ্ছি, তোমাদের পিছনে গিয়ে বসবো। তোমরা কেউ কেউ টের পেয়ে আশ্চর্য হয়ে উঠেছ। এমনতর সুস্পষ্ট স্বপ্ন আমি অনেক দিন দেখিনি। জেগে উঠে ওই গানটা আমার মনে বাজতে লাগলো। 1916 সালে জাপানের পথে জাহাজে এক ঝোড়ো রাত্রিরে কবি মৃত্যু বিষয়ক এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। জাপান যাত্রী বইতে কবি এই স্বপ্নের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, ডেকের উপর বিছানা করে যখন শুলুম, তখন বাতাসে এবং জলে বেশ একটা কবির লড়াই চলছে। একদিকে শোঁ শোঁ শব্দে তাক লাগিয়েছে, আর একদিকে ছল ছল শব্দে জবাব দিচ্ছে। রাত্রে স্বপ্নে দেখলুম আমি যেন মৃত্যু সম্বন্ধে কোনো একটি বেদ মন্ত্র আবৃত্তি করে সেইটে কাকে বুঝিয়ে বলছি। আশ্চর্য তার রচনা, যেন একটা বিপুল আর্তস্বরের মতো, অথচ তার মধ্যে মরণের একটা বিরাট বৈরাগ্য আছে। মনে হচ্ছে কবির বয়স যতই বাড়ছে, তার দেখা স্বপ্নগুলো ততই অতল স্পর্শ গভীরতার ছোঁয়া পাচ্ছে। এমন দার্শনিক তত্ত্বাশ্রিত স্বপ্ন সাধারণ মানুষ দেখে না। আসলে রবীন্দ্রনাথ শুধু জাগরণেই নয়, ঘুমের মধ্যেও রবীন্দ্রনাথই। মৃত্যুর বছরে অর্থাৎ 1941 সালের 4 জুন কবি আর এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তার খবর আমরা পাই রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ বইটিতে। কাল রাত্রে এক অদ্ভুত স্বপ্ন দেখলুম, সূর্যালোকে ঝড় উঠেছে, সে অবর্ণনীয়। দাউ দাউ করে চারিদিকে লেলিহান অগ্নিশিখা, গেলুম গেলুম রব, একটা যেন প্রলয় কাণ্ড, সব পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর কবি নিজেই স্বপ্নটি সম্বন্ধে মন্তব্য করেছেন, নরকের এমন একটা বীভৎস রূপ সে কল্পনায়ও দেখা যায় না, হয়তো সেদিন শিগগিরই আসছে, আমি আগে থাকতেই দেখে নিলুম। জীবন পারাবারের শেষ তীরে এমন নারকীয় স্বপ্ন দেখে কবি বিষণ্ণ ও বিচলিত হয়েছেন ঠিকই, কিন্তু বিশ্রান্ত হননি। ভয়ের মুখোশের কাছে অনর্থ পরাজয় কবি কিছুতেই স্বীকার করতে পারেন না। আর তাই 80 বছর বয়সে মৃত্যুর মাত্র 9 দিন পূর্বে তিনি লিখতে পারেন, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিল কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট অন্ধকারে ছলনার ভূমিকা তাহার। কবির মতে রাত্রি হচ্ছে ঘুমে, স্বপ্নে, অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ নিয়ে বেড়ায়। দুঃসহ দুঃস্বপ্নের ঝুলি নিয়ে দুঃখের এই আঁধার রাত্রি বারবার তার জীবনে উপস্থিত হলেও সেই রাত পোহালে কুহেলিকা উন্মোচিত হতেও দেরি হয় না। আর জেগে উঠেই কবি বলেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটি কবির 41 বছর বয়সের রচনা, পূজা পর্যায়ের জাগরণ উপপর্যায়ের গান এটি। স্বপ্ন যদি ভাঙিলে
রজনী প্রভাতে পূর্ণ কর হিয়া মঙ্গল কিরণে। স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে পূর্ণ কর হিয়া মঙ্গল কিরণে। স্বপন যদি ভাঙিলে রজনী প্রভাতে
যদি ভাঙিলে রজনী প্রভাতে পূর্ণ করো হিয়া মঙ্গল কিরণে স্বপন যদি ভাঙিলে রজনী